লালবাজারে গেলেন যাদবপুরে মৃত ছাত্রীর বাবা। লালবাজারে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা অনামিকা মণ্ডলের বাবার। এটা দুর্ঘটনা নয়, খুনের ঘটনা গতকাল এবিপি আনন্দকে জানিয়েছিলেন মৃত ছাত্রীর বাবা। তারপরে এদিন লালবাজারে গেলেন তিনি। যাদবপুরে মৃত ছাত্রীর বাবা তিনি লালবাজারে গেলেন। মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাবা তিনি লালবাজারে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বললেন। দুর্ঘটনা না নয়, এটা হচ্ছে মানে প্লেন মার্ডার। যে অন্ধকারকে ভয় পায়, যে একটা পোকা কিংবা ছোট একটা কিছুকে ভয় পায়, ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করে, সে একা ওখানে অন্ধকারের মধ্যে যাবে না ওই রকম জায়গায়। মোবাইল ফোনে মধ্যে ওর সঙ্গে কার কথা হচ্ছে সারাদিন আমাদের বাড়ির থেকে বেরোনোর পরে, তো সেগুলো ওরা দেখে লিস্ট বার করে বুঝতে পারবে সেখানে কি কথা বলছে সেগুলো। যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মণ্ডল তার বাবা কিন্তু বলছেন যে এই ঘটনা দুর্ঘটনা নয়, খুনের ঘটনা, এবং ইতিমধ্যে তিনি লালবাজারে গেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। গতকাল এবিপি আনন্দকে এমনটাই জানিয়েছিলেন যে তিনি এই ঘটনা দুর্ঘটনা বলে তারা মনে করছেন না, এই ঘটনা খুনের ঘটনা। তারপর আজই তিনি লালবাজারে যান এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখলাম যে যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাবা তিনি লালবাজারে গেছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন। কি কথা হলো পুলিশ আধিকারিকদের সঙ্গে, কি জানতে পারছো? দেখো, গতকালই তিনি জানিয়েছিলেন যে এই যে ঘটনা ঘটেছে অনামিকা মণ্ডলের সঙ্গে, ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তার বাবা এবং তার পরিবারের সদস্যরা মনে করেন যে এটি দুর্ঘটনা নয়। তাদের যেটা অভিযোগ যে এটি সম্পূর্ণভাবে খুন করা হয়েছে, এবং এই মর্মেই যেহেতু গতকাল পর্যন্ত তার শেষকৃত্যের কাজ চলছিল বাড়িতে, তারা ঠিক করেছেন যে ঠিক এই কাজ শেষ হওয়ার পরেই তারা এই বিষয় নিয়ে আইনি যা পদক্ষেপ নেওয়ার সেটা তারা নিতে চান, এবং সেই জন্যই তারা কলকাতা পুলিশ কমিশনার বা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চান বলে তারা জানিয়েছিলেন, এবং অভিযোগও তারা করবেন এমনটাও তাদের বক্তব্য ছিল। আজকে সকালবেলা যেটা দেখা গেল, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে সূত্র মারফত, যে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা, তারা এই বিষয় নিয়ে কথা বলছেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে, সেই তদন্তে আজকেও ফের 3 জনকে ডেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হয়েছে, এমনকি নজরে রয়েছে অনামিকার মোবাইল ফোনও। আবির, এখানেই তোমাকে জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই অনামিকা মণ্ডলের 3 বন্ধু, তাদেরকে আজ ফের তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, ঠিক কি সূত্র জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা? দেখো, বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে, অনুষ্ঠান থেকে, ঠিক এই ঘটনাস্থল অর্থাৎ যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জায়গার বেশ কিছু ফুটেজ তদন্তকারীরা পেয়েছেন, এবং যখন এই ঘটনা ঘটছে সেই সময়টার ফুটেজ সম্ভবত এখনো পর্যন্ত রিকভারি হয়নি, বা সেটা নেই, বা সেটা আছে কিনা সেটা দেখার প্রচেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এখনো পর্যন্ত বন্ধুরা যারা সেখানে পরবর্তীকালে গিয়ে তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তাদের বক্তব্য কি, তারা কোন সময় ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী টাইম অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেই বিষয়গুলো তারা দেখছেন, এবং বক্তব্যের সঙ্গে ছবির সামঞ্জস্য রেখেই এই ঘটনা কি ঘটেছিল সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পোস্টমর্টমের সম্পূর্ণ রিপোর্টের দিকেও তাকিয়ে আছেন তদন্তকারীরা। ধন্যবাদ আপনি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, যাদবপুরে মৃত ছাত্রীর বাবা তিনি যেমন একদিকে আজকে লালবাজারে গেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন, অন্যদিকে ওই ছাত্রীর 3 বন্ধু, তাদেরকে ইতিমধ্যে পুলিশ আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে, এবং অনামিকা মণ্ডলের ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনা 6 বছর পার হতেই ওই কলেজেরই এমবিবিএস এর ফাইনাল ইয়ারের ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।
খুনের অভিযোগ মৃতের প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই ঘটনা। মৃতের পরিবারের দাবি লুকিয়ে বিয়ে করেছিলেন দুজনে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রেমিককে রেজিস্ট্রি বিয়ের কথা বলেন ওই তরুণী। এই নিয়ে মন কষাকষি চলছিল দুজনের মধ্যে। অন্যদিকে মৃতের পরিবারের দাবি বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় দুই ডাক্তারি পড়ুয়ার পরিচয় হয়। বাড়ির লোক সম্পর্কের কথা জানতেন। সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে মালদার এক হোটেলে ছিলেন তরুণী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এমবিবিএস পড়ুয়া। বৃহস্পতিবার রাতে মালদা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তরুণীর বাড়িতে ফোন করে সে কথা জানান প্রেমিক উজ্জ্বল সোরেন। এরপর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে আসার সময় মৃত্যু হয় আরজিকর মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্রী। 2016 নবম দশমের নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। কারোর প্রাপ্ত নম্বর প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে, কাউকে আবার র্যাঙ্ক জাম্প করিয়ে দেওয়া হয়েছে নিয়োগপত্র। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও কারোর নাম সুপারিশ করা হয়েছে। চার্জশিটে এমন একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 7 তারিখ নবম দশমের পর এই রবিবার হয়ে গেল এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা, প্রায় 9 বছর পর। আর যে দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্যদের চাকরি গেছে, তাদের আবার যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হয়েছে। 2016 নবম দশমে নিয়োগে সেই দুর্নীতির মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। কারোর প্রাপ্ত নম্বর প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে, কাউকে আবার র্যাঙ্ক জাম্প করিয়ে দেওয়া হয়েছে নিয়োগপত্র। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও কারো নাম সুপারিশ করা হয়েছে। চার্জশিটে এমন একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই, যেমন এসএসসির নবম দশমের এক পরীক্ষার্থী ছায়া মণ্ডল। ওএমআর মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা নাইসার থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওএমআর স্কোর 22। স্কুল সার্ভিস কমিশনের নথিতেও একই তথ্যের উল্লেখ। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে পার্সোনালিটি টেস্ট ছাড়াই ছায়া মণ্ডল নামে ওই চাকরি প্রার্থীর কাছে পৌঁছে গেছিল রেকমেন্ডেশন লেটার। চার্জশিটে আরও দাবি, জিজ্ঞাসাবাদে ছায়া মণ্ডল জানিয়েছেন তার স্বামী সৌমিত্র ঘোষ নামে একজনের কথা জানতে পারেন, যিনি 10.5 লক্ষ টাকার বিনিময়ে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দিতে পারেন। সেই মতো মধ্যশিক্ষা পর্ষদের তরফে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরই সৌমিত্র ঘোষকে নগদ 9.5 লক্ষ টাকা দেন চাকরি প্রার্থী। কিন্তু তা সত্ত্বেও তিনি স্কুলের কাজে যোগ দিতে পারেননি বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই 9.5 লাখ টাকাও ফেরত পাননি বলে দাবি অভিযোগকারীদের। এমনই আরেক চাকরি প্রার্থী মৌ কর্মকার। তদন্তে উঠে এসেছে চাকরি পাওয়ার জন্য 12,70,000 টাকা তিনি দেন সিদ্ধার্থ শঙ্কর রায় নামে এক ব্যক্তির হাতে। চার্জশিটে উল্লেখ রয়েছে, সিদ্ধার্থ শঙ্কর রায় আবার জিজ্ঞাসাবাদে জানান সৌমিত্র ঘোষের নাম, সেই জন্যই তিনি চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছিলেন। এটা তো অনারেবল কোর্টের একটা অর্ডারের ভিত্তিতে তদন্তটা শুরু হয়েছিল, তাই জন্য যদি দেখা যায় এরকম ধরনের অভিযোগের ওপর দাঁড়িয়েই এফআইআর হয়েছিল এবং এটা চলে আসছে। এবার তারা কতটা প্রমাণ করতে পারবেন বা কতটা পেরেছেন, সেটাই আমি যেটা আপনাকে এক্ষুনি বললাম, বিচার প্রক্রিয়া থেকেই বোঝা যাবে যে এটা কতটুকু সত্যতা আছে। তদন্তে অসিত কুমার সাহা নামে আরেক চাকরি প্রার্থীর নাম উঠে আসছে। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও যার নামে নিয়োগপত্র ইস্যু হয়েছিল, স্কুল সার্ভিস কমিশন যে দাগিদের তালিকা প্রকাশ করেছে সেখানেও নাম রয়েছে তার। চার্জশিটে সিবিআই দাবি করেছে, নাইসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওএমআর স্কোর 31। ডাব্লিউবিসি এসএসসির নথিতেও সেই তথ্যই রয়েছে। পার্সোনালিটি টেস্টও দেননি তিনি, কিন্তু তার নামে সুপারিশপত্র ইস্যু হয়। সিবিআই এর চার্জশিটে উল্লেখ, অসিত কুমার সাহা দাবি করেছেন তিনিও সৌমিত্র ঘোষ নামে ব্যক্তিকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন, নবম দশমে চাকরি করিয়ে দেওয়ার আশ্বাস দেন। তদন্তে উঠে এসেছে, সৌমিত্র ঘোষের বাড়ি থেকে পাওয়া খাতায় লেখা ছিল অসিত কুমার সাহার নাম, আর নামের পাশে সংখ্যায় লেখা ছিল 10। এই যে বেআইনিভাবে চাকরি বিক্রি করা হয়েছিল এবং যারা চাকরি পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়েছে চার্জশিটের সঙ্গে, যে এই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই হলো তাদের মার্কস এবং কীভাবে ম্যানিপুলেট করা হলো প্রমাণ করতে পারলে খুবই ভালো। একটা চেইন যেটা তৈরি করেছে ওরা, সেই চেনটার শেষ চেন হচ্ছে এটা। কিন্তু কতটুকু কোর্ট অফ লয়ে প্রমাণ হবে, ল অফ দ্য ল্যান্ডের একটা জিনিস, আমাকে যাই বলো না কেন, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে কোর্ট অফ লতে যে এটা এই বলেছিল। এটা যদি প্রমাণ করতে পারে একটা বিশাল ব্যাপার হবে। এমনই আরো এক চাকরি প্রার্থীর নাম সিবিআই এর চার্জশিটে রয়েছে, বিশ্বজিৎ রায়। নাইসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওএমআর স্কোর 31, অথচ যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 53। তদন্ত করে চার্জশিট দিয়েছে, তারা প্রমাণ দিয়েছেন। যারা ডিফেন্সে দাঁড়িয়েছিল পুরো সিস্টেমটাকে আটকে রাখবার জন্য, তারা কোথায়? মানুষ তাদের দেখতে চায়। অধিকাংশ চার্জশিটই পলিটিক্যালি উদ্দেশ্য প্রণোদিত। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি প্রমাণিত হয়, ব্যবস্থা হোক, চূড়ান্ত শাস্তি হোক, তৃণমূল কংগ্রেস অপরাধীর পাশে দাঁড়াবে না। চার্জশিটে সিবিআই এর আরো চাঞ্চল্যকর দাবি হলো,
801 জনের নম্বর অদল বদল করেছে ওয়েমান মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা নাইসা। 136 জনের নম্বর গড় মিলে যুক্ত ছিলেন এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার বর্ণা বসু। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।